আচ্ছা, ওকে ওকে আমাদের কোর্স আউটলাইন যেটা এটা হচ্ছে সিএসসি 2106। আমরা এই কোর্সে কি কি পড়বো সেটা সম্পর্কে আমি এখন কিছু কথা বলবো। সো এখানে আমরা তিনটা টপিকস নিয়ে পড়বো: লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। মিড টার্মের ভিতরে আমরা যেটা পড়বো লিনিয়ার অ্যালজেব্রাটাই বেশি। লিনিয়ার অ্যালজেব্রা যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা নিয়ে আমরা একটু বেশি পড়াশোনা করার চেষ্টা করবো, কারণ এই তিনটা সাবজেক্টের মধ্যে যদি ম্যাথমেটিক্স এর হিসাবে চিন্তা করি, এই তিনটা আলাদা আলাদা সাবজেক্ট। যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো, সেই হিসাবে তোমাদের এই তিনটা সাবজেক্ট মিলিয়ে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। সো আমরা প্রত্যেকটাই বেসিক সহ কিছুটা অ্যাপ্লাইড জিনিস শেখার চেষ্টা করব এই সাবজেক্ট গুলোতে কি কি আছে সেই সম্পর্কে। তো এর মধ্যে সবচেয়ে বড় যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, বা এটা সম্পর্কে আমরা মিড টার্মের মধ্যে মিড টার্ম যে কয়টা ক্লাস থাকবে, লেসন 1 থেকে লেসন 9 পর্যন্ত লিনিয়ার অ্যালজেব্রাটা আমরা দেখব। তো লিনিয়ার অ্যালজেব্রাটাই মেইনলি আমাদের ফোকাস থাকবে মিড টার্মে। এরপরে মিড টার্মের পরে কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা দেখব। আর যেটা আমরা এখানে এখানে লিখে দেওয়া আছে আসলে লিনিয়ার অ্যালজেব্রা কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা তোমরা একটু দেখে নেবে। এটা নিয়ে আমি আলোচনা করলাম না। মার্কিং সিস্টেমটা নিয়ে আমি একটু আলোচনা করব। এখানে দেওয়াই আছে আমাদের মার্কিং সিস্টেমটা কিভাবে হয়, তোমরা অলরেডি জানো যে মিড টার্ম এক্সামিনেশনে 30 মার্কস, অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্সে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, আর ফাইনাল এক্সামে তোমাদের 50 মার্কস। তো মেইনলি আমাদের মিড টার্মের এক্সামিনেশনটা নিয়ে একটু এখন হেডেক রয়েছে যে মিড টার্মটা আমরা কিভাবে নিব। যদি ইউনিভার্সিটি না খোলে তাহলে তো আমাদের অনলাইনে নিতে হবে। অনলাইনে অলরেডি তোমরা এক্সাম দিয়েছো, হয়তো বা কোনো স্যারে তোমাদের রিটেন এক্সাম নিয়েছে অনলাইনে, অথবা কেউ অ্যাসাইনমেন্ট আকারে নিয়েছে। তো আমি যেহেতু আমি অ্যাসাইনমেন্ট আকারে নিব বলেছি, সো আমাদের যদি ইউনিভার্সিটি না খোলে তাহলে আমরা যে মিড টার্ম পর্যন্ত যে 30 মার্কস আছে এটার জন্য আমরা তিনটা অ্যাসাইনমেন্ট দিব। তিনটাতে প্রত্যেকটাতে 10 মার্কস করে থাকবে, 30 মার্কস। এটা হবে যদি ইউনিভার্সিটি না খুলে। কিন্তু যদি ইউনিভার্সিটি খুলে যায়, যদি মনে করো যে 2 উইক বা 1 উইক পর যদি খুলে যায়, তাহলে আমাদের যেটা হবে সেটাই 30 মার্কস তোমাদের রিটেন এক্সামই হবে। যেগুলো আমি পড়াবো বা এখানে নিশ্চয়ই একটা কিছু আমরা ইউনিভার্সিটি খুললে ক্লাস হবে, সেটা আমরা তখন বুঝবো। বাট যদি না খুলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেখানে 30 মার্কস আমাদের তিনটা অ্যাসাইনমেন্টে 30 মার্ক করে আমরা 30 মার্কস আমি কাউন্ট করব। আর যদি ইউনিভার্সিটি খুলে যায় তাহলে আমাদের হাতে যে অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্সে 10 মার্কস আছে, এর মধ্যে যদি আমি একটা অ্যাসাইনমেন্ট দিই, ওই 10 মার্কসটা আমি এই অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্স হিসেবে কাউন্ট করে নেব। যদি ইউনিভার্সিটি খুলে যায় তাহলে এই পুরো 30 মার্কসে আমাদের রিটেন এক্সাম হবে। যদি ইউনিভার্সিটি 30 তারিখ বা 31 তারিখের পর যদি খুলে যায়, সেক্ষেত্রে আমি যদি অ্যাসাইনমেন্ট এখন একটা অবশ্যই দিব এই কয়েকদিনের ক্লাসে, যেহেতু আজকের ক্লাসের পর আরো একটা ক্লাস আশা করি হবে। সো দুইটা ক্লাস মিলে অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইন হবে। তো সেক্ষেত্রে এই 10 মার্কসটা আমি আপাতত যদি ইউনিভার্সিটি খুলে ধরে নিই, তাহলে এই 10 মার্কসটার অ্যাসাইনমেন্ট হবে। আর যদি ইউনিভার্সিটি কোনো কারণে না খুলে, তাহলে পুরো 30 মার্কসটাই, ওই 30 মার্কস থেকে 10 মার্কস অলরেডি অ্যাসাইনমেন্ট নিয়ে নেব। তারপরে যদি 15 দিন এক্সটেন্ড করে দুটা ক্লাস থাকবে, বাকি দুটাতে আমি দুটা অ্যাসাইনমেন্ট দিয়ে 30 মার্কস কভার করে নিব। সেক্ষেত্রে আমাদের যে অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্সের 10 মার্ক ছিল, সেটা আমি ভাইবা নিব। মিড টার্ম হিসেবে আমি তোমাদের 10 মার্কস একটা ভাইবা নিব। তো সেখান থেকে 10 মার্কসটা তোমাদের থাকবে। তো অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, এটা তো বুঝতেই পারছো যে ক্লাসে এখানে যারা ক্লাস করবে তাদের আইডি গুলো আমি নিব। প্লাস যদি ইউনিভার্সিটি খুলে সেখানে তো অ্যাটেন্ডেন্স শিট থাকবে, সেখান থেকে অ্যাটেন্ডেন্সের ফুল মার্কস, এটা মিড টার্ম প্লাস ফাইনাল মিলে 10 মার্কস। আর ফাইনাল এক্সাম নিয়ে আমরা আপাতত টেনশন করতেছি না, সেখানে 50 মার্কস আশা করি রিটেন এক্সামেই আমরা নিতে পারবো। তো এ বিষয়ে কারো যদি কোনো জানার কিছু থাকে তাহলে বলতে পারো এখন। না স্যার, আপাতত আর কোশ্চেন করার কিছু নেই স্যার। নেক্সটে যদি কোনো কোয়েরি থাকে আপনাকে জানাবো নিশ্চয়ই স্যার। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো আমরা ক্লাস সম্পর্কে একটু বলি। আজকে আমাদের প্রত্যেকটা আমাদের যেহেতু 1 উইকে দুটা ক্লাস থাকে, তো দুটা ক্লাসই একসাথে নেওয়া হবে। যেমন আজকে 11টা থেকে 2টা পর্যন্ত ক্লাস দেওয়া আছে, কিন্তু আমরা তো অতক্ষণ নিব না, যেহেতু এখানে আমাদের ম্যাথ সাধারণত ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লিখে করতে হয়। যেহেতু এটা অলরেডি আমাদের করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের ক্লাস টাইমটা অতটুকু লাগবে না। আমাদের যতক্ষণ দুটো ক্লাস শেষ হতে লাগে আমরা সে পর্যন্তই কন্টিনিউ করব। তো এখানে আমাদের আজকে প্রত্যেকটা উইকে দুইটা ক্লাস থাকবে, লেসন 1 এবং লেসন 2। যেমন আজকের ফার্স্ট উইকের ক্লাস
তো দুটা ক্লাস করে প্রত্যেক ক্লাসে আমাদের থাকবে। তো ওই দুটা ক্লাস হতে যতক্ষণ লাগবে ততক্ষণই ক্লাস হবে। আর এখানে তো বলেছি যে প্রথম আমাদের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা করব। তো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। তো ওখান থেকে তারপর ওকে, আমাদের প্রথম ক্লাস উইক 1 লেসন 1। আমাদের আজকে প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো আমরা প্রথমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আমরা প্রথমেই বলেছি আমরা যে সাবজেক্টটা পড়তেছি এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। অ্যালজেব্রা সম্পর্কে তোমরা সবাই শুনেছো। অ্যালজেব্রা মানে হচ্ছে আমাদের যে পাটিগণিত পড়েছি, অ্যালজেব্রা পড়েছি। অ্যালজেব্রা সম্পর্কে সবাই জানো যে এক্স ওয়াই জেড ভেরিয়েবল থাকে, এখানে বিভিন্ন অপারেশন থাকে, এগুলো থেকে মানে আমাদের অ্যালজেব্রাটা হয়। আর লিনিয়ার হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট, যেখানে লিনিয়ার কথাটা হচ্ছে অর্থ হচ্ছে লাইন থেকে এসেছে। লাইন মানে আমরা জানি যে সরল রেখা, একটা লাইন হলে তার ইকুয়েশনটা কি হয় এই জিনিসটা আমাদের জানতে হবে, যে লাইনের ইকুয়েশন কি হয় আর বৃত্তের ইকুয়েশন কি হয়। এভাবে কিন্তু আমাদের আলাদা আলাদা পার্ট আছে। তো আমাদের যেহেতু এটা লিনিয়ার ইকুয়েশন, তো অবশ্যই আমরা বুঝতেছি যে এখানে রৈখিক জিনিস নিয়ে কাজ করব বা রৈখিক ইকুয়েশন থাকবে। তো তোমরা অলরেডি অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি এভাবে করে কিন্তু ইকুয়েশনের সমাধান করা শিখেছো। যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আর 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 9 দেওয়া আছে, তাহলে এটার এক্স ওয়াই এর মান বের করতে হবে কিভাবে, সেই জিনিসটা যেটা পদ্ধতিতে তোমরা শিখে এসছো ক্লাস 9-10 ছিল। তো সেটা হচ্ছে আমাদের মানে এটাই লিনিয়ার ইকুয়েশন ছিল। কিন্তু লিনিয়ার ইকুয়েশনের ছোট ইকুয়েশন গুলো ছিল, বা দুইটা বা তিনটা ইকুয়েশন নিয়ে যদি একটা সিস্টেম গঠিত হতো, সেই সিস্টেমের সলিউশন আমরা বের করতে পারতাম। বাট এর থেকে বড় বা অনেক বড় বড় ইকুয়েশন বা অনেক বড় বড় সিস্টেম যদি থাকে, সেক্ষেত্রে সমাধান করার জন্য আমাদের কিন্তু পদ্ধতি জানা ছিল না, এবং সেই পদ্ধতিগুলো জানার জন্যই আমাদের লিনিয়ার অ্যালজেব্রাটা এখানে ইনক্লুড হয়েছে। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তো এই কথাটার মধ্যে তিনটা জিনিস লুকায়িত আছে। একটা হচ্ছে সিস্টেম, একটা লিনিয়ার আর একটা ইকুয়েশন। এই তিনটা কিন্তু মিলিত আছে। যেমন প্রথমে আমার জানতে হবে ইকুয়েশন কাকে বলে, তারপর জানতে হবে লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, তারপর জানতে হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। তো প্রথমে আমি ইকুয়েশন থেকে যাচ্ছি। ইকুয়েশন আমরা সবাই জানি যে ইকুয়েশন হতে হলে ইকুয়াল চিহ্নটা থাকতে হয়। যেমন এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু একটা ইকুয়েশন না, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। কিন্তু আমরা যদি এরকম লিখি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে এটাকে বলবো আমরা ইকুয়েশন। তো ইকুয়েশন আর এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে ইকুয়েশন হলে ইকুয়াল থাকতে হবে, আর ইকুয়াল না থাকলে বা শুধু যদি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এভাবে লেখা হয়, সেটাকে বলা হবে এক্সপ্রেশন। তো ইকুয়েশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদিও তোমরা আগে জানো, তারপর আমি বললাম, যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাও বলো আমাকে। স্যার। ঠিক আছে, ওকে। লিনিয়ার ইকুয়েশনটা আমরা এখন দেখব। লিনিয়ার ইকুয়েশন কাকে বলে? আমি প্রথমেই লিনিয়ার কথাটা সম্পর্কে আলোচনা করেছি। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক। তো রৈখিক মানে হচ্ছে একটা ইকুয়েশন যদি এরকম থাকে, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আরেকটা ইকুয়েশন থাকে যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এই দুইটা ইকুয়েশনের মধ্যে কোনটা লাইনের ইকুয়েশন আর কোনটা বৃত্তের ইকুয়েশন, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। লিনিয়ার বা লাইনের যে ইকুয়েশনটা হয়, তার সবসময় যে ভেরিয়েবল থাকে তার পাওয়ার সবসময় 1 থাকে। প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার 1 থাকবে। যেমন এক্স প্লাস ওয়াই, এখানে এ ভেরিয়েবল দুটা, এক্স আর ওয়াই। খেয়াল করে দেখো এক্স এর প্রত্যেকটা পাওয়ার এখানে 1 করে আছে। তাহলে আমরা সেই ধরনের ইকুয়েশনকে বলবো লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটা দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। এখানে দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, উভয়ের পাওয়ারই আছে সেম এবং উভয়ের পাওয়ার আছে 1। এরকম যদি হয়, তাহলে আমরা সেই ইকুয়েশনকে বলবো লিনিয়ার ইকুয়েশন। এবং লিনিয়ার ইকুয়েশন বিভিন্ন ডাইমেনশনাল হতে পারে। এখন এই ডাইমেনশনটা আমরা কিভাবে বুঝবো? ডাইমেনশনটা বোঝার জন্য আমাদের দেখতে হবে আমাদের কয়টা ভেরিয়েবল আছে। যেমন এখানে প্রথম যে ইকুয়েশনটা লেখা আছে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি, এখানে দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই। তাহলে আমরা এই ইকুয়েশনটা এটাকে বলবো একটা 2 ডাইমেনশনাল লাইন ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, যেটাকে বলা হয় 2 ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন এটা। কিন্তু পরবর্তী যে ইকুয়েশনটা খেয়াল করো, ax প্লাস by প্লাস cz ইজ ইকুয়াল টু b, এখানে আমাদের ভেরিয়েবল সংখ্যা আছে তিনটা x y z। সো আমরা এই ইকুয়েশনটাকে বলবো একটা 3 ডাইমেনশনাল প্লেন ইকুয়েশন। 2 ডাইমেনশনাল হলে লাইন বলা হয়,
3 ডাইমেনশন হলে প্লেন বলা হয়। এভাবে বৃত্তের জন্য 2 ডাইমেনশনাল বৃত্তের জন্য আমরা বলি এটাকে সার্কেল, 3 ডাইমেনশনাল বৃত্ত থাকলে সেটাকে আমরা বলি স্ফেয়ার। এভাবে প্রত্যেকটাই 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের নামকরণ করা আছে। তো আমাদের এখানে আমরা দেখলাম লিনিয়ার ইকুয়েশন কিভাবে হইলো, লিনিয়ার ইকুয়েশনের যে বিভিন্ন ডাইমেনশন আছে সেটা সম্পর্কে আমরা বললাম। তো এখন ডাইমেনশনটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভেরিয়েবল কোনটা আছে। তো ভেরিয়েবল সম্পর্কে আমি একটু বলতেছি। ম্যাথে আমাদের দুটো ধরনের জিনিস আছে, একটা ভেরিয়েবল আর একটা হলো কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল হচ্ছে এমন একটা মানে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা নির্দিষ্ট মানে কোনো ফিক্সড ভ্যালু নাই, তার মান আমরা যা ইচ্ছে তাই বসাতে পারি। যেমন এক্স ইজ ইকুয়াল টু, তো এখানে আমরা এক্স ওয়াই, এক্স এর মান যা ইচ্ছা তাই বসাতে পারি, ওয়াই এর মানও বসাতে পারি, কিন্তু এ বি এর মান কিন্তু আমরা ফিক্সড বসাতে পারবো না। তো আমাদের ভেরিয়েবল কাকে বলে এবং কনস্ট্যান্ট কাকে বলে সেটা বুঝতে হবে। ভেরিয়েবল হলো এমন জিনিস যেটা ভেরি করে বা চেঞ্জ করতে হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট হলো এমন জিনিস যেটার মান ফিক্সড থাকে। যেমন এখানে এ বি সি এই তিনটা হলো কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই এই দুটো হচ্ছে ভেরিয়েবল। আর ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট একটা ইকুয়েশন দেখে বুঝতে হবে কিভাবে, সেটার জন্য একটা আছে যে সাধারণত যে ভেরিয়েবল গুলো হয় তার সেগুলো ইংরেজি যে লেটার আছে তার লাস্টের যে 7-8টা লেটার আছে সেগুলোকে আমরা ভেরিয়েবল হিসাবে ইমপ্লাই বা অ্যাপ্লাই করি। আর প্রথম দিকের যে 7-8টা লেটার আছে সেগুলোকে আমরা মানে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি। যেমন এ বি সি ডি এফ জি এগুলোকে সাধারণত ইকুয়েশনে কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। আর এক্স ওয়াই জেড টি ইউ ভি ডাব্লিউ এগুলাকে আমরা সাধারণত ভেরিয়েবল হিসেবে ইকুয়েশনে ব্যবহার করি। তো ভেরিয়েবল কাকে বলে বললাম, কনস্ট্যান্ট কাকে বললাম এবং একটা ইকুয়েশন দেখে কিভাবে বুঝবা এটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট সেটাও কিন্তু বলেছি। লিনিয়ার ইকুয়েশন কাকে বলে বুঝাইছি, ইকুয়েশন কাকে বলে বলেছি, এক্সপ্রেশন কাকে বলে বলেছি। এই জিনিসগুলো কিন্তু আমি এতক্ষণ আলোচনা করলাম। তো একটা লিনিয়ার ইকুয়েশনের ডাইমেনশন কত হবে সেটাও আমরা বললাম যে 2 ডাইমেনশন হলে ভেরিয়েবল সংখ্যা 2টা হবে, 3 ডাইমেনশনাল হলে ইকুয়েশনটায় 3টা ভেরিয়েবল থাকবে। সো এরকম যদি 4টা ভেরিয়েবল থাকে সেটাকে আমরা বলবো 4 ডাইমেনশনাল। এভাবে যদি n সংখ্যক থাকে সেটাকে আমরা বলবো n ডাইমেনশনাল। যেমন এখানে একটা ইকুয়েশন লেখা হয়েছে a1x1 প্লাস a2x2 প্লাস ডট ডট an(xn) ইজ ইকুয়াল টু b। এই ইকুয়েশন এখানে দেখাই যাচ্ছে এখানে x1 x2 এরপর x3 x4 এভাবে করে xn পর্যন্ত আছে। তাহলে এইখানে ভেরিয়েবলের সংখ্যা n, ঠিক আছে, এখানে বলাই আছে লিনিয়ার ইকুয়েশন ইন দা n ভেরিয়েবল, এটা বলা হয়েছে, তাহলে এরকম হবে। তো লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আবার কিছু পার্ট আছে, যেমন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কখন বলা হবে, একটা ইকুয়েশনের ইকুয়ালের পরে যে জিনিসটা থাকে একটা কনস্ট্যান্ট থাকতে পারে, সেই কনস্ট্যান্টের মান যদি 0 হয় তাহলে সেই লিনিয়ার ইকুয়েশনটাকে বলা হবে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। দ্যাট মিন্স এই যে এখানে বি দেওয়া আছে, এখানে কিন্তু 0 দেওয়া আছে, বি এর মান যদি 0 হয় তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। আদারওয়াইজ যেখানে বি এর জায়গায় যদি 1 2 3 অন্য কিছু থাকে সেটাকে আমরা বলবো নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো হোমোজেনিয়াস কথাটার মানে হচ্ছে ইকুয়েশনের ইকুয়ালের পর শূন্য থাকবে, আর নন হোমোজেনিয়াসের জন্য শূন্য ব্যতীত অন্য যা কিছু আছে তা থাকলে আমরা সেটা বলবো নন হোমোজেনিয়াস। এখানে কিন্তু লিনিয়ার ইকুয়েশনের জন্য না, অন্য যে কোনো ইকুয়েশন থাকলেও ওই একই প্রসেস, যে ইকুয়ালের পরে 0 থাকলে হোমোজেনিয়াস, ইকুয়ালের পরে 0 ব্যতীত অন্য কিছু থাকলে সেটাকে আমরা বলবো নন হোমোজেনিয়াস। ওকে, এখানে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস এর কথা বললাম। এরপরে আমরা যেটা বললাম প্রথমেই কিন্তু আমি যখন ক্লাসের এরা শুরুতে বলছি 3টা জিনিসের কথা কিন্তু বলেছি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অলরেডি আমরা ইকুয়েশন জেনেছি, লিনিয়ার ইকুয়েশন অলরেডি জানা হয়ে গেছে। এবার জানবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। তো সিস্টেম কথাটা দ্বারা এমনি বোঝা যাচ্ছে যে একটা সিস্টেম বা সিস্টেমেটিক ওয়েতে সাজানো থাকবে। তো এটাই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, যদি সিস্টেম ওয়াইজ সাজানো থাকে সেটাকে বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। তো হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কাকে বলে আমি আবারও বলতেছি, এ জেনারেল লিনিয়ার সিস্টেম অফ m ইকুয়েশন ইন দ্য n unknowns x1 x2 ডট ডট xn ক্যান বি রিটেন অ্যাজ। তো এখানে বলা হয়েছে যদি m সংখ্যক ইকুয়েশন থাকে
আর এন আননোনস, আননোনস মানে হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে আননোন, কারণ ভেরিয়েবলের মান হচ্ছে ভেরি করে, চেঞ্জ করে, আমরা জানি না ওটা এক্স্যাক্টলি কোনটা মান হবে। তো সেই হিসাবে ভেরিয়েবলের অপর নাম আননোনস হিসাবেও ব্যবহার করা যায়। তো এখানে আননোনস লিখেছে। তো যদি এম সংখ্যক ইকুয়েশন এভাবে থাকে, দেখো এখানে 1 2 ডট ডট এম সংখ্যক ইকুয়েশন আছে এবং প্রত্যেকটার ভেরিয়েবল কিন্তু একই ভেরিয়েবল, যেমন এখানে x1, পরেরটা x1 আছে, x2 এখানে xn এরকম যদি নির্দিষ্ট ভেরিয়েবল, প্রত্যেকটা ইকুয়েশন, একটা সিস্টেম লিনিয়ার ইকুয়েশনে গঠিত হতে হলে প্রত্যেকটা ইকুয়েশনের আমাদের যে ভেরিয়েবল গুলো থাকবে সেম হতে হবে বা একই জাতীয় ভেরিয়েবল হতে হবে, তাহলেই আমরা সেটাকে একটা সিস্টেম হিসেবে গণ্য করব। এখানে কয়টা ইকুয়েশন হবে তার কিন্তু কোনো ফিক্সড লিমিট নেই, যেমন এম সংখ্যক ইকুয়েশনের কথা বলা হয়েছে, এখানে এম সংখ্যক ইকুয়েশন না হয় দুইটা ইকুয়েশন হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, 10টাও হতে পারে। তো যে কয়টা ইচ্ছা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম 2টা লাগবে, ঠিক আছে, ম্যাক্সিমাম এন সংখ্যক বা যত ইচ্ছা দিতে পারবো। আর ভেরিয়েবল সংখ্যাও এরকম যে 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, এন সংখ্যক হতে পারে। সাধারণত এন এখানে কেন দেওয়া হয়েছে, আমরা জেনারেলাইজড পদ্ধতি ধরি যে আমরা এন এর মান যা কিছু তাই বসাতে পারি, সেজন্য এন ব্যবহার করি। বাট এন এম এগুলা কিন্তু বাস্তবে আমরা যখন ইকুয়েশন করব তখন কিন্তু এন এম আর থাকবে না, তখন আমরা হয়তো বা 3টা ইকুয়েশন আছে আর 3টা ভেরিয়েবল আছে এরকম দেখবো, বা 4টা ভেরিয়েবল আছে 3টা ইকুয়েশন আছে, এরকম করে কিন্তু আমরা দেখবো। আমরা কিন্তু এন এম এই কথা কিন্তু এখানে আর থাকবে না, জাস্ট এখানে জেনারেলাইজড এর জন্য বলা হয়েছে। তো আমরা এই যে ইকুয়েশন থেকে একটা 4-5টা ইকুয়েশন আছে যার ভেরিয়েবল একই জাতীয় আছে, সেগুলোকে একসাথে লিখে একটা সিস্টেম গঠিত করতে পারি, যেটাকে বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেন গঠিত করা হয়, এর জিনিসটা বলতে হলে যে আমরা সলিউশন বের করা, যেমন এখানে x1 x2 xn এই যে আননোন গুলো আছে, এগুলো তো আমরা জানি না মান, এই যে আননোন গুলোর যে সলিউশন বা মান বের করার জন্যই কিন্তু একে সিস্টেম ওয়াইজ সাজিয়ে নিলাম। আমরা যখন 2টা ইকুয়েশন ছিল অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে যখন করেছি, ওখানেও কিন্তু উদ্দেশ্য একই ছিল যে আমরা এক্স ওয়াই এর মানটা বের করব বা এক্স ওয়াই জেড এর মান বের করব। এখানেও আমাদের সেই একই উদ্দেশ্য, যেমন যে কয়টা ভেরিয়েবল থাকবে এখানে হয়তো বা x1 x2 x3 x4 x5 এরকম 5টা থাকবে, 5টার মান বের করতে হবে, ওখানে সাধারণত 2টা বা 3টা ছিল, তারপরেও কিন্তু অনেক লেন্দি হয়ে যেত। কিন্তু আমরা এই সবগুলো সিস্টেমকে একসাথে নিয়ে আসে এমন একটা প্রসেস ব্যবহার করব বা এমন একটা নিয়মে আমরা এটাকে নিয়ে আসব, যার মাধ্যমে আমরা ওরকম কোনো মানে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি করব না, আমরা একটা সিস্টেমে নিয়ে আসে সেটাকে সব যত ইকুয়েশন থাকুক আমাদের সমস্যা নাই, আমরা সলিউশন বের করে নিয়ে আসতে পারবো। তো এই উদ্দেশ্যটাই আমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, আমরা লিনিয়ার অ্যালজেব্রাটা এই জন্যই পড়তেছি। লিনিয়ার অ্যালজেব্রাটা পড়ার আমাদের এখানে উদ্দেশ্য একটাই, যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকবে এবং সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা যে কোনো একটা ফর্মুলাতে নিয়ে সহজে আমরা সলিউশন বের করব। এটা হচ্ছে আমাদের এই লিনিয়ার অ্যালজেব্রার মেইন উদ্দেশ্য। সো আমাদের সলিউশন বের করার পদ্ধতি জানতে হবে। এতক্ষণ কিন্তু আমরা লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা দেখেছি। এবার আমরা মেইন উদ্দেশ্যে যাচ্ছি যে আমাদের সলিউশনটা বের করতে হবে। আননোন থাকলে তার যদি আমরা সলিউশন বের করতে পারি তাহলে তো জিনিসটা আমাদের জানা হয়ে গেল। তো আননোনকে নোন করার জন্য আমাদের এই সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে, বা এই সিস্টেমের মাধ্যমে এটাকে সাজিয়ে নিয়ে তারপর একটা প্রসেসে ফেলিয়ে দিয়ে আমরা সেটাকে সলিউশন বের করব। তো আমরা এখানে এই আননোনকে নোন করার জন্য যে প্রসেসটা ব্যবহার করব সেটা আমরা ম্যাট্রিক্স এর রুল অনুসারে ফলো করব বা ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা ব্যবহার করব। তো ম্যাট্রিক্স সম্পর্কে তো তোমাদের কম বেশি জানার কথা। ম্যাট্রিক্স হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস বা নাম্বারকে সুসজ্জিত ভাবে সাজানো, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে 2টা জিনিস থাকে, রো এন্ড কলাম, বা যে রো বা সারি যেটাকে বলা হয়, 2টা রো আর সারি, সারি এবং কলম 2টা জিনিসের সাজানো থাকে। তো এই পদ্ধতিতে আমরা নিয়ে তারপর তাকে আমরা প্রসেসে নিয়ে আমরা লিনিয়ার মানে এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে সলিউশন করব। তো আমি নেক্সট লেসনে আমি ওটা দেখাবো যে আসলে কিভাবে সলিউশন করতে হয়, তার একটা প্রসেস আজকের ক্লাসে আমরা শুরু করব। বাট আমরা প্রথমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে এতক্ষণ বললাম। এরপরে যেটা আছে যে বিভিন্ন ধরনের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার সিস্টেম, যে লিনিয়ার সিস্টেম বিভিন্ন রকম হতে পারে সেটা আমরা দেখব। কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট সলিউশনস।
এ লিনিয়ার সিস্টেম ইজ কনসিস্টেন্ট ইফ ইট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সলিউশন। তো আমরা প্রথমে তো বলতেছিলাম যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সলিউশন বের করা। তো একটা সিস্টেমে যদি অ্যাট লিস্ট কথাটার অর্থ হচ্ছে কমপক্ষে একটা সলিউশন পাওয়া যায়, একটা সিস্টেমে যদি কমপক্ষে একটা সলিউশন আমরা বের করতে পারি, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো কনসিস্টেন্ট সলিউশন। আর ইনকনসিস্টেন্ট তখন বলবো ইফ ইট হ্যাজ নো সলিউশন। একটা সিস্টেমে যদি আমরা 10টা ইকুয়েশন বা 2টা ইকুয়েশন আছে কিন্তু কোনো সলিউশন পেলাম না, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট সলিউশন। তো এখানে এই টাইপের একটা উদাহরণ দেওয়া আছে, লিনিয়ার সিস্টেম উইথ নো সলিউশন। আমরা সাধারণত জানি যে সলিউশন হয়, এটা আমরা জানি বা এটাই আমার উদ্দেশ্য, কিন্তু এরকমও অনেক সিস্টেম আছে যেখানে কোনো সলিউশন বের করা পসিবল না। তো সেরকম একটা উদাহরণ আমরা দেখি, কারণ অলওয়েজ তো আমরা সলিউশন আছে সেরকমটা দেখি। তো এখানে দেওয়া আছে লিনিয়ার সিস্টেম উইথ নো সলিউশন, সলভ দ্য লিনিয়ার সিস্টেম x প্লাস y ইজ ইকুয়াল টু 4 এন্ড 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। দুটো ইকুয়েশন দেওয়া আছে, এখানে ভেরিয়েবল সংখ্যা হচ্ছে 2, x এবং y। তো দুটো ইকুয়েশন থেকে আমাদের সলিউশন বের করতে হয়েছে, তার মানে x আর y এর মান বের করতে বলা হয়েছে। তো খেয়াল করে দেখো, আমরা যে আগের পদ্ধতিগুলো করেছি প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতেই আমরা এটাকে ট্রাই করে দেখি। তো প্রথম ইকুয়েশনটাকে যদি আমরা -3 দ্বারা গুণ করি তাহলে পাই -3x - 3y ইজ ইকুয়াল টু -12। তারপরে যে দ্বিতীয় ইকুয়েশনটা আছে তার সাথে যদি যোগ করা হয় তাহলে দেখবা যে এখানে x ও কেটে যাচ্ছে, y ও কেটে যাচ্ছে, থাকতেছে 0 ইজ ইকুয়াল টু -6। তো এটা কিন্তু হতে পারে না, 0 ইজ ইকুয়াল টু কখনো -6 হবে না, 0 ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে x y এর একটা মান পেতাম তাহলে হতো, কিন্তু এরকম সিস্টেম হচ্ছে যেখানে অ্যাবনর্মাল জিনিস আসতেছে যেটা হওয়ার কথা না। তো এরকম যদি সিস্টেমের সলিউশন আসে তাহলে সেই সিস্টেমটাকে বলবো উইথ নো সলিউশন, মানে এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট। তো ইনকনসিস্টেন্ট সলিউশন সম্পর্কে বললাম, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। না স্যার। স্যার কে? এখানে লাস্টে বললেন স্যার যে দ্বিতীয় সমীকরণটাতে হ্যাঁ হ্যাঁ, 0 আর -6 কিভাবে হলো? হুম, এটা বুঝো নাই নাকি? স্যার আবার একটু রিপিট করতেন। আচ্ছা, এখানে দুইটা ইকুয়েশন আছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আছে, আর একটা আছে 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6 আছে। তো এই দুটো সলিউশন করতে বলছে, সলভ মানে হচ্ছে x আর y এর মান বের করতে বলা হয়েছে। তো সাধারণত কি করা হয়, যদি দুইটাই এক জাতীয় জিনিস আছে তাহলে একটা x যদি কেটে ফেলি তাহলে y এর মানটা পাবো, এরকম উদ্দেশ্যই তো আমাদের থাকে। যে কোনো একটাকে কাটার জন্য যোগ মানে গুণ করে তারপর যোগ বিয়োগ করা হয়, তাই না? সেই প্রসেসটাই খেয়াল করো। আমরা মনে করো যে এই x অংশটা কাটবো, তাহলে এখানে কি 3x আছে 2 নাম্বার ইকুয়েশনে, প্রথম নাম্বার ইকুয়েশন আছে x, তার মানে এখানে গুণ করতে হবে কি প্রথম ইকুয়েশনটাকে -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে 2 নাম্বারের সাথে, তাই না? যে অ্যাডিং -3 টাইমস দ্য ফার্স্ট ইকুয়েশন টু দ্য সেকেন্ড ইকুয়েশন, তার মানে প্রথম ইকুয়েশনটাকে -3 দ্বারা গুণ করে দ্বিতীয় ইকুয়েশনের সাথে যোগ করব, তাহলে এখানেও -3x পাবো, এখানেও -3y পাবো। দেখো এখানেও কিন্তু +3x আছে আর +3y আছে, যখন দুইটা যোগ করব তখন x ও কেটে যাচ্ছে, y ও কেটে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকতেছে কি 0, আর রাইট হ্যান্ড সাইডে এখানে -3 দ্বারা গুণ করলে এখানে -12 আর এখানে +6, তো -12 প্লাস +6 করলে আমাদের আসবে -6। তো 0 ইকুয়াল টু, বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই বললাম আর কি। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন। একটা আমরা তো দেখলাম নো সলিউশনটা দেখলাম, একটা দুইটা সলিউশন হয় আমরা সামনে করব, আর আমরা দেখি যদি ইনফিনিটি মানে হচ্ছে অসংখ্য সলিউশন থাকে, সেটা সেরকম একটা সিস্টেম দেখি। সাধারণত এগুলো দেখা যায় না, নো সলিউশনেরটাও কম দেখা যায়, ইনফিনিটি মেনি সলিউশনটাও একটু কম দেখা যায়, মানে অসংখ্য হবে। যদি এরকম একটা সিস্টেম দেখা যায়, তিনটা ইকুয়েশন আছে, x - y + 2z = 5, তারপরে আরো দুটো ইকুয়েশন দেওয়া আছে, তিনটা ইকুয়েশন দেওয়া আছে এবং তিনটা ভেরিয়েবল আছে। তো এখন যদি আমাদের এটা সলিউশন করতে হবে, তো খেয়াল করে দেখো প্রথম ইকুয়েশনটা আছে x - y + 2z = 5। পরবর্তী যে দুটো ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশন কিন্তু এই প্রথম ইকুয়েশনের গুণিতক আকারে আছে। যেমন প্রথম ইকুয়েশনকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি হয়, 2x - 2y + 4z = 10, সেই ইকুয়েশনটাই 2 নাম্বারটা আছে। আবার 3 নাম্বার ইকুয়েশনটা যদি খেয়াল করো, প্রথম ইকুয়েশনটাকে যদি আবার 3 দ্বারা গুণ করো তাহলে কি আসে, 3x - 3y + 6z = 15। তো এটাও কিন্তু সেই একই ইকুয়েশন আছে। যদি এরকম একটা সিস্টেম থাকে যে যদি যে ইকুয়েশনটা যে কোনো একটা ইকুয়েশনের গুণিতক আকারে অপর ইকুয়েশন গুলো থাকে, তাহলে ওই সিস্টেমটাতে বলবো যে অসংখ্য সলিউশন আছে, কারণ এরকম গুণ যোগ করে করে কিন্তু আমরা অসংখ্য সলিউশন বের করতে পারি।
তো এরকম থাকলে সেখানে আমরা বলবো যে ইনফিনিটি মেনি সলিউশন রয়েছে। তো আশা করি প্রথম লেসনে এটুকুই ছিল আমাদের। তোমরা বুঝতে পেরেছো যে কনসিস্টেন্ট সলিউশন কাকে বলে, ইনকনসিস্টেন্ট সলিউশন কাকে বলে। আর ইনফিনিটি মেনি সলিউশন থাকলেও সেটা কিন্তু আমরা কনসিস্টেন্ট সলিউশনই বলবো, কারণ লিস্ট ওয়ান সলিউশনের কথা বলা হচ্ছে, কমপক্ষে একটা সলিউশন থাকলে তাকে আমরা মানে আমরা বলবো যে কনসিস্টেন্ট সলিউশন। তো যেখানে আমাদের এখানে যেহেতু আমাদের অসংখ্য সলিউশন আছে, তাহলে আমরা এটা বলবো কনসিস্টেন্ট সলিউশন। তো এটুকু ছিল আমাদের প্রথম লেসন, যেখানে আমরা দেখলাম যে লিনিয়ার সিস্টেম কাকে বলে, লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশন কাকে বলে, তারপর ভেরিয়েবল কনস্ট্যান্ট কাকে বলে দেখিয়েছি। তো এরপরে আমাদের লিনিয়ার ইকুয়েশনের বেশ কিছু আমাদের মানে যে সংজ্ঞা মানে দেখলাম যে কনসিস্টেন্ট সলিউশন কাকে বলে, ইনকনসিস্টেন্ট সলিউশন কাকে বলে। সরি স্যার, একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ বলো। স্যার কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের কি এখানে কোনো মানে ইকুয়েশনের জন্য সিস্টেমের যে ওয়েগুলো ব্যবহার করতে হবে? আর একটু জোরে বলতে হবে, আমার শোনা যায় না তোমাদের। স্যার এখানে কি আমাদের কোনো সূত্র টুত্র ব্যবহার করতে হবে পরবর্তীতে আমরা মানে একটু আগাই আর কি, লিনিয়ার অ্যালজেব্রা? অবশ্যই আমি শিখাচ্ছি, সেটা সামনে যাচ্ছি। সূত্র বলতে আমাদের যেটা বলতে হবে, একটা প্রসেসকে ফলো করে আমাদের করতে হবে। আমি বললাম তো ম্যাট্রিক্স ওয়াইজ আগাবো। আমাদের মেইনলি এখানে লিনিয়ার অ্যালজেব্রাটা আমরা ম্যাট্রিক্স ফর্মুলাতেই আমরা করব, যেটা রো অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন প্রসেসে আমরা করব। এখানে কোনো সূত্র না, জাস্ট নিয়মটা মনে রাখতে হবে। সূত্র একটা জিনিস আর একটা নিয়ম আর একটা জিনিস, ঠিক আছে? আমাদের এখানে ম্যাথ গুলো হবে নিয়ম, সূত্র অনুযায়ী না, নিয়ম অনুযায়ী হবে, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট লেসন ছিল। আমরা সেকেন্ড লেসনে দেখবো যে আমরা কিভাবে আমরা ম্যাট্রিক্স ফর্মটা গঠন করব, তারপর এটাকে সলিউশন যে করার পদ্ধতি বা যে নিয়ম সেটা আমরা দেখব। ওকে, আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। তো আমাদের উইক 1 লেসন 2, যেটা আমাদের আজকের উইকের লাস্ট ক্লাস বা ফার্স্ট উইকের লাস্ট ক্লাস, যেটা এলিমেন্টারি অপারেশন। এখানে আমরা এলিমেন্টারি অপারেশন মাধ্যমে আমরা এই লিনিয়ার সিস্টেমটাকে সলিউশন করব। আমি প্রথমেই বলেছি যে আমাদের ওখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একে একটা অপারেশন করে সলিউশন বের করা। তো সেই অপারেশনটার নাম হচ্ছে এলিমেন্টারি অপারেশন, বা এলিমেন্টারি অপারেশনের মধ্যে দুটা প্রসেস শিখবো আছে, তার মধ্যে আমরা একটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। যেহেতু ম্যাট্রিক্সের দুটা জিনিস থাকে, রো এবং কলম, তো এলিমেন্টারি ক্ষেত্রেও কিন্তু অপারেশনের ক্ষেত্রে আমরা দুটা প্রসেস ফলো করতে পারি। একটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন আর একটা হচ্ছে এলিমেন্টারি কলম অপারেশন। তো আমরা যেহেতু রো নিয়ে কাজ করতে অভ্যস্ত বেশি, তো এলিমেন্টারি রো অপারেশন নিয়ে আমরা কাজ করব। তো এলিমেন্টারি অপারেশন পরে লেখা আছে, আগে আমরা সেটাকে ম্যাট্রিক্সে নিয়ে নিই, সেটা আমরা দেখি। লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্সে নিব, এবং এই ম্যাট্রিক্সে নেওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে, ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে লিনিয়ার সিস্টেমের যে ম্যাট্রিক্স সিস্টেম, সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে গঠন করব সেই জিনিসটা একটু এখানে বলা আছে, এখানে রিটেন ভাবে লেখা আছে। আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই জিনিসটা, তোমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবে যেটা সহজ খুবই। তো মনে করো এখানে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স মানে সরি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। অলরেডি তোমরা কিন্তু এটা সম্পর্কে এখন বোঝার কথা যে এখানে x1 x2 x3 তিনটা ভেরিয়েবল আছে এবং তিনটা ইকুয়েশন আছে। তো এই তিনটা ইকুয়েশন নিয়ে আমাদের একটা লিনিয়ার সিস্টেম গঠিত হয়েছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেম গঠিত হয়েছে। তো এইখানে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সে নিতে হবে। তো ম্যাট্রিক্স নিতে হলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হয়, এবং এখানে যে উপাদান বা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো কিভাবে এখানে নিয়ে আসবো ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে একটু আমাদের কাজের ব্যাপার। যেমন ধরো এখানে আমাদের ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আমি আবারও বলতেছি, ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট থাকবে সেটা সেই পজিশনে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এখানে x1 একটা ভেরিয়েবল, এই পজিশনে x1 এর সাথে কি আছে গুণাকারে 1 আছে। যদি কোনো ভেরিয়েবলের সাথে কোনো কিছু না থাকে, শুধু x1 থাকে x2 থাকে, তার মানে হচ্ছে তার সাথে অবশ্যই 1 গুণাকারে আছে। তাহলে আমরা দেখো প্রথম পজিশনে নিয়েছি 1, তারপরে x2 আছে, x2 এর সাথেও কিছু নাই, দ্যাট মিন্স 1 আছে, তার মানে x2 এর জায়গায় 1 লিখলাম। 2x3 আছে, তার মানে 2, এই দেখো 2 পজিশন লিখছি। ইকুয়ালের পরে যেটা থাকবে সেটাও সাথে একটা পাশে করে লিখে দেবো, যেমন 9 আছে 9 লিখে দিলাম।
তারপরে একটা দেখো 2 আছে, x1 এর সাথে 2 পজিশন ওয়াইজ বসিয়ে দিলাম, তারপর 4 আছে 4 বসিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনোটা মাইনাস থাকে তাহলে এই মাইনাসটা কিন্তু এখানে দিতে হবে, কিন্তু প্লাস থাকলে তো আর প্লাস আমরা দিই না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই সেই মাইনাসটাকে এখানে ইনক্লুড করতে হবে, তা না হলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আমি আবার বলতেছি যে প্লাস থাকলে প্লাস তো দিতে হবে না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে। তো এখানে -3, তারপর 1। তো এরপরে পরেরটা এভাবে লিখেছি, আর এখানে 0 আছে তো 0 লিখলাম। এবং আরেকটা জিনিস খেয়াল করো, যদি কোনো ক্ষেত্রে এরকম হতো যে 2 নাম্বার ইকুয়েশনটা এরকম আছে 2x1 - 3x3 = 1 আছে, মানে x2 নাই, তাহলে আমরা ওইখানে x2 এর জায়গায় যে পজিশনটা ছিল সেখানে আমরা 0 বসিয়ে দিব। ঠিক আছে, এরকম যদি সিস্টেম থাকে, সিস্টেমের মধ্যে যদি এরকম অনেক ইকুয়েশনে থাকবে যেখানে মানে x1 আছে x3 আছে x2 দেওয়া নাই, বা অথবা x3 আছে x1 x3 নাই x1 x2 আছে, তো যে পজিশনটায় নাই সেই পজিশনটায় 0 বসিয়ে দিতে হবে। আর শুধুমাত্র এখানে যদি এই ইকুয়ালের পরে যেহেতু কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টটা তো যেটা থাকবে সেটাই বসাই দিব। এখানে মাইনাস থাকলে মাইনাসও বসাই দিতে হতো, যেমন -9 থাকলে এখানে -9 বসে দিত। তো এই অগমেন্টেড ম্যাট্রিক্স বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো আমরা প্রথমে লিনিয়ার সিস্টেম দেখলাম, এবার লিনিয়ার সিস্টেমকে আমরা ম্যাট্রিক্সে নিয়ে আসলাম। তো আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই যে লিনিয়ার সিস্টেম থেকে ম্যাট্রিক্স নিয়ে আসছি, এই ম্যাট্রিক্সটাতে কিন্তু কিন্তু যে কোনো সময় আবার কি লিনিয়ার সিস্টেমে ব্যাক করা যায়, এই জিনিসটা মনে রাখতে হবে। যে আমরা যদি এরকম একটা দেখি, এই ম্যাট্রিক্স মানে কিন্তু শুধু ম্যাট্রিক্স না, এই ম্যাট্রিক্স থেকে আমরা সেটাকে লিনিয়ার সিস্টেমে নিয়ে যেতে পারবো। আমাদের মাথায় এটা খেয়াল রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স দেখলে শুধু বুঝি না যে ম্যাট্রিক্স মানে তো সংখ্যা, আসলে সংখ্যা না, ম্যাট্রিক্স থেকে আমরা সেটাকে লিনিয়ার সিস্টেম মানে ইকুয়েশন নিয়ে যেতে পারি। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স সেটা শুধু ম্যাট্রিক্স না, সেটা একটা লিনিয়ার সিস্টেমও, যেখানে এক্স ওয়াই জেড বা ইকুয়েশন আকারে লেখা যায়। তো জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে, যেমন আমরা অনেক ইকুয়েশন ছিল, ইকুয়েশন কিন্তু এখন নাই, শুধুমাত্র কি একটা ম্যাট্রিক্স চলে আসছে। তো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু মানে আমরা জিনিসগুলোকে কিভাবে সহজে নিয়ে আসা যায়, এরকম যদি 10টা ইকুয়েশন থাকতো, 10টা ইকুয়েশন থেকে এরকম একটা ম্যাট্রিক্স বানিয়ে ফেলতাম, সমস্যা হইতো না, কিন্তু জিনিসটা কিন্তু অনেক বড় থেকে অনেক সংক্ষিপ্ত আকারে চলে আসছে, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। এবার আমরা ম্যাট্রিক্স বানিয়ে ফেললাম, এবার বললাম যে আমরা এলিমেন্টারি অপারেশন বা এলিমেন্টারি রো অপারেশন যেটা আছে, আমি রো অপারেশন নিয়ে কাজ করব। রো তো বুঝতে পারছো, এখানে রো আছে কয়টা আর কলম আছে কয়টা, বলো তো কেউ একজন। 3টা আছে স্যার কলাম 3টা, রো 3টা। স্যার কলাম 4টা, রো 3টা। রো 3টা আছে, দেখো এই ফার্স্ট রো, এই সেকেন্ড রো, এই থার্ড রো, 3টা রো আছে, আর কলম আছে 1টা 2টা 3টা 4টা। তো আমরা 3টা রো আর 4টা কলম পেলাম। তো এভাবে আমরা ম্যাট্রিক্স গড়ে ফেললাম। এভাবে এরকম 3/4 আকার ম্যাট্রিক্স আছে, এরকম যদি এখন 100/100 ম্যাট্রিক্স হয় তাতেও আমার সমস্যা নাই, কিন্তু আমরা বানাইতে 100টা ইকুয়েশন কিন্তু লেখা লাগতেছে না, জাস্ট একটু সংখ্যা লিখে কিন্তু হয়ে যাচ্ছে। খুবই মানে কিন্তু এটা কিন্তু সংক্ষিপ্ত করা হলো, ম্যাথের করার যে উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কিন্তু এখানে মানে আমরা দেখাচ্ছি যে আমরা বড় বড় প্রবলেম গুলোকে কিভাবে ছোট ভাবে নিয়ে আসতে পারি, এটা একটা কিন্তু উদ্দেশ্য। তো যাই হোক, এরপরে আমরা এলিমেন্টারি রো অপারেশন সম্পর্কে শিখি। তো যেহেতু এটা এলিমেন্টারি রো অপারেশন, আমাদের রো গুলো বেস থাকবে, আমরা রো কে দেখে কাজ করব। এখানে যে আমাদের কিভাবে কাজটা করতে হবে সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাবো। এখানে লেখাও আছে ইংরেজিতে, আমি ইংরেজি লেখাটা না পড়লাম বা ওটা থেকে হয়তো বা বোঝা যাবে না, যেহেতু আমি বলেছি এটা একটা টেকনিক বা নিয়মটা বুঝতে হলে একটু প্র্যাকটিক্যালি আমরা ম্যাথের মাধ্যমেই যাব। সো আমরা ম্যাথ একটা দেখি, ম্যাথ থেকেই আমরা সূত্রটা শিখে নিব বা প্রসেসটা শিখে নিব। এখানে দেওয়া আছে প্রবলেম যেটা আছে ওটা থেকে আমরা ক্লিয়ার হব। আর আমি একটা প্রথমে বলে নিই, আমরা যে আজকে এই অপারেশন বা এলিমেন্টারি অপারেশনটা শিখতেছি, এই অপারেশন দিয়ে কিন্তু ক্লাস মানে লেসন 1-2 যেমন শিখতেছি, লেসন 3-4 লেসন 5-6 এরকম 6টা লেসন এই একই পদ্ধতি, যে পদ্ধতি শিখবো বা মূল যে জিনিসটা আছে, কোর যে জিনিসটা আমি তোমাদের এখন বুঝাবো, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা লেসনে থাকবে। আজকের ক্লাসের এই জিনিসটুকু যদি কেউ বুঝতে নিতে পারো, তাহলে পরবর্তী যে 2-3 উইকের ক্লাস আছে সেটা কিন্তু জাস্ট এগুলোর উপর বেস করে আগাবো সামনে, ঠিক আছে? কিন্তু মেইন যে এখন যে কথাটা বলবো বা প্রসেসটা শিখাবো, এই জিনিসটা কিন্তু সবাই একটু মাথায় রাখতে হবে। এখনকার প্রসেসটা আমি যে কথাগুলো বলবো একটু খেয়াল করে শুনো, পরবর্তী লেসন গুলোতে জাস্ট এইটারই ইমপ্লাই করব, কিন্তু অন্য অন্য প্রসেসে।
ওকে, আমি যাচ্ছি। সলভ দ্য লিনিয়ার সিস্টেম বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। তো আমাদের বলা হয়েছে যে লিনিয়ার সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমটাকে এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে সলিউশন করতে বলা হয়েছে। দ্যাট মিনস এক্স ওয়াই জেড যেটা আছে একটা মান বের করতে হবে এবং এলিমেন্টারি রো অপারেশন এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের তিনটা ভেরিয়েবল আছে আর তিনটা ইকুয়েশন আছে। প্রথম কাজ হবে আমাদের এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া। সো সলিউশনে যে প্রথম এইটা থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে আসা হয়েছে। তো এটা তো বোঝানোর মতো কিছু নাই, অলরেডি তোমরা শিখে গেছো যে এখান থেকে কনস্ট্যান্ট গুলো শুধু নিয়ে আসছি এখানে। তো নিয়ে এসে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স করে নিলাম। তো এবার এর উপরে এলিমেন্টারি অপারেশন করব। তো আমাদের এখানে ফার্স্ট রো কে প্রথমে কনসিডার করব। ফার্স্ট রো এর এলিমেন্ট গুলো আমরা দেখি 1 1 2 9, এটা হচ্ছে ফার্স্ট রো এর এলিমেন্ট। তো ফার্স্ট রো যে রোটা পেলাম, এলিমেন্টারি রো অপারেশনের প্রথম কাজ হলো যে আমরা রোটা নিলাম, সেই রো এর প্রথম যে এলিমেন্টটা আছে তাকে 1 বানানো, যেটাকে আমরা লিডিং 1 বলে বলি থাকি। লিডিং 1 মানে হচ্ছে যে রোটাকে কনসিডার করব তার প্রথম এলিমেন্টটা বা প্রথমে সর্বাগ্রে যে এলিমেন্টটা থাকবে তাকে 1 বানানো। তো এই ক্ষেত্রে দেখো প্রথম এলিমেন্টটা কি আছে, 1 দেওয়া আছে। তো কিন্তু এরকমও তো হতে পারতো, এই যে মনে করো যদি এই সেকেন্ড রোটা ফার্স্ট রো এর জায়গায় আছে, তাহলে কি সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা কি ছিল, 2, সেটা তো 1 ছিল না। তো ওই 2 কে 1 বানাতে হবে, সেই প্রসেসটাই হচ্ছে লিডিং, মানে সেটাকেই বলা হচ্ছে লিডিং 1। যেহেতু এখানে প্রথমটা 1 আছে, আমাদের কোনো অপারেশন করার দরকার হয়নি। বাট এরকম অন্য কিছু এলিমেন্ট থাকলো, যেমন 2 আছে, 5 আছে, 7 আছে, এটা হতে পারে। সেই ক্ষেত্রে তাকে 1 বানাতে হবে, সেটাকে বলা হচ্ছে লিডিং 1। যে রোটা পাবো সেই রো এর প্রথম এলিমেন্টটাকে 1 বানানো, এই 1 বানানোর প্রসেসটাকে বলা হচ্ছে লিডিং 1। এবং লিডিং 1 পাওয়া গেলে তার নিচের যে এলিমেন্ট গুলো, যেমন এখানে 1 আছে, এই লিডিং 1 পেলাম প্রথম এলিমেন্টটা, লিডিং 1 পেয়ে গেলাম। এই লিডিং 1 এর নিচের যে এলিমেন্ট গুলো থাকবে, যেমন সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, এইগুলোকে 0 বানাতে হবে। লিডিং 1 বানাতে হবে আর লিডিং 1 এর নিচে যে এলিমেন্ট গুলো আছে তাকে 0 বানাতে হবে। এই দুটো কথাই মনে রাখতে হবে। যে রোটা কনসিডার করব তার প্রথম যে এলিমেন্টটা থাকবে তাকে 1 বানাতে হবে, দ্যাট মিন্স দ্যাট কলস লিডিং 1। আর লিডিং 1 এর নিচের যে এলিমেন্ট গুলো আছে, যেমন ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1 পেয়েছি, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটাও 0 বানাতে হবে, থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টটাকেও 0 বানাতে হবে। তার মানে লিডিং 1 এর নিচের যে এলিমেন্ট গুলো আছে সেটাকে 0 বানাতে হবে। এবার হলো আমরা এটা কিভাবে পাবো বা কিভাবে আমাদের এই কাজটা করব। আমরা প্রথমে বললাম যে লিডিং 1 বানাতে হবে, তার নিচের এলিমেন্ট গুলোকে 0 বানাতে হবে। এটা ছিল প্রসেস, মানে কথা বা এটা সূত্র। আর এটা কিভাবে বানাবো, লিডিং 1 বানানোর জন্য যে কথাটা হচ্ছে, লিডিং 1 এর জন্য বানাতে হলে আমাদের গুণ অথবা ভাগ করতে হবে। আমি আবারও বলতেছি, লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করে লিডিং 1 বানাতে হবে, আর 0 বানাতে হলে যোগ অথবা বিয়োগ করে সে কাজটা করতে হবে। লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, আর 0 বানাতে হলে যোগ অথবা বিয়োগ করতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে, এটাই কিন্তু মেইন কথা। লিডিং 1 বানাতে হবে, তার নিচের এলিমেন্ট গুলো 0 বানাতে হবে। লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, লিডিং 1 এর নিচে যে 0 আছে সেটা বানাতে হলে যোগ অথবা বিয়োগ করতে হবে। 4টা কথা বললাম, এই 4টা কথাই হচ্ছে মেইন এখানে জিনিস বা প্রসেস। তো লিডিং 1 বানাতে হলে কি করতে হবে, গুণ অথবা ভাগ, আর 0 বানাতে হলে যোগ অথবা বিয়োগ। আর এটার যে কেন করতে হবে সেটার মানে সিস্টেমেটিক ওয়েতে যদি বলতে হয়, আমরা জানি যে 1 হচ্ছে গুণের অবেধক। মানে আমরা কোনো একটা জিনিসের অবেধক এমন একটা জিনিস আছে যেটা দিয়ে গুণ বা ভাগ করলে সেই জিনিসটা সাইন থাকে। যেমন 2 কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে 2 থাকে, আবার 2 কে যদি 1 দ্বারা ভাগ করো সেটাও কিন্তু 2 থাকে। তার মানে গুণ আর ভাগের ক্ষেত্রে আমাদের যে অবেধক সেটা হচ্ছে 1, ঠিক আছে। গুণ অথবা ভাগের ক্ষেত্রে মানে মাল্টিপ্লিকেশন অথবা ডিভাইডেশন যেটা আছে, ডিভিশন, সেটার জন্য আমাদের যে একক আছে বা অবেধক আছে সেটা হচ্ছে 1। আর যোগ অথবা বিয়োগের জন্য যে অবেধকটা আছে সেটা হচ্ছে 0। দেখো, খেয়াল করে দেখো, 2 এর সাথে যদি 0 যোগ করো তাহলে কি আসে, 2 থাকে। 2 থেকে যদি 0 বিয়োগ করো তাহলেও 2 থাকে। তার মানে যোগ আর বিয়োগ যে অপারেটর আছে তার জন্য যে অবেধক মানে হচ্ছে কোনো মানের চেঞ্জ হয় না, সেটা হচ্ছে 0। আর গুণ অথবা ভাগের জন্য যেটা অবেধক সেটা হচ্ছে 1। এটা কিন্তু শুধুমাত্র ম্যাথের জিনিস না, 0 এবং 1 এটা কিন্তু তোমরাও জানো, তোমাদের কম্পিউটারেও কিন্তু ভাষাই ওই একটাই, 0 আর
ওয়ান, জিরো আর ওয়ান সবকিছুর ভাষাই একটাই। আর এখানে শূন্যটা হইতেছে যোগ আর বিয়োগের জিনিস, আর ওয়ান হচ্ছে কিন্তু মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশনের জিনিস। এখানে কিন্তু পুরো কম্পিউটারটাকে কিন্তু এই দুইটা সাবজেক্টের মাধ্যমে, ভাষা যেটা, এই ভাষাটা কিন্তু ম্যাথের ভাষা, এবং ম্যাথের যে অপারেটর সেখানের সাথে তার রিলেশন হচ্ছে শূন্য হচ্ছে যোগের সাথে রিলেশন, আর ওয়ান হচ্ছে গুণের সাথে রিলেশন। তো এই কথাগুলো কিন্তু মানে খুব ডিপ কথা, বা এটা কিন্তু খুব বেসিক কোর কথা, যেটা তোমরা একজন সায়েন্সের স্টুডেন্ট হিসাবেই তুমি যে অধ্যায়ই পড়ো বা যে লাইনেই পড়ো, এই জিনিসটা জানতে হবে যে শূন্য মানে হচ্ছে যোগের অবেদক, ওয়ান হচ্ছে গুণের অবেদক। তো এটুকু তো বুঝতে কারো সমস্যা নাই, যদি থাকে আমাকে বলো, কোশ্চেন করো। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা আবারও লাস্ট বারের মতো রিপিট করতেছি আমি। লিডিং ওয়ান বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, লিডিং ওয়ানের নিচে যে শূন্য বানাতে হবে সেক্ষেত্রে যোগ অথবা বিয়োগ করতে হবে, এবং যে লিডিং ওয়ানটা পাবো তার সাথে যোগ বিয়োগটা করতে হবে। আমরা আরেকটা কথা বলি যে যোগ বিয়োগ করতে হলে অবশ্যই কিন্তু দুইটা জিনিস লাগে, কিন্তু গুণ করতে হলে একটা রাশিকে কিন্তু আমরা গুণ করতে পারি, কিন্তু যোগ বিয়োগ করতে হলে কিন্তু দুইটা রাশি লাগে, খেয়াল রেখো জিনিসটা। সো লিডিং ওয়ান আমরা, হ্যাঁ, কারো সমস্যা থাকলে বলো। স্যার লিডিং ওয়ান যেটা বলতেছেন ওখানে মানে বুঝেও একটু কেমন জানি খটকা লাগতেছে স্যার। ওখানে যদি ওয়ান না থাকে তবে আমরা হ্যাঁ, ওখানে ওয়ান করে নিব অটোমেটিকলি। সেটাই তো বললাম যে লিডিং ওয়ান বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে। যেমন মনে করো এখানে ওয়ান নাই, এই টুটা আছে, মনে করো এই 2 নাম্বার রোটা 1 নাম্বারে আছে, সেক্ষেত্রে প্রথম এলিমেন্টটা কি ছিল? টু, তাই না? তো এই টু কে ওয়ান কিভাবে বানাবো? ওই পুরো রোটাকে যদি 2 দ্বারা ভাগ করে দাও, আমি সেকেন্ড রো এর হিসাব বলতেছি, পুরো রোটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে প্রথম এলিমেন্টটা কি হয়ে যাবে? ওয়ান। তারপরে এগুলো চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আমার কাজ তো ছিল প্রথমটা ওয়ান বানানো, ওয়ান হয়ে যাচ্ছে। তো সেই প্রসেসটা আমি বললাম। ওয়ান লিডিং ওয়ানের ক্ষেত্রে সেক্ষেত্রে ভাগ করলেই চলে। এর প্রয়োজন না। জোরে বলতে হবে। স্যার একটা সলিউশন সেটা কিন্তু মনে হয় সবার জন্য ভালো হতো। বুঝি নাই আবার। করে দিলে ভালো ভালো হতো। ভালো হতো। কথাগুলো ক্লিয়ার ক্লিয়ার আসতেছে না। সাব্বির ভাই আপনি কথা সাবির আপনি কথা বললেন লাইনটা দিচ্ছি। একজনের মাইক্রোফোন অন রাখো, বাকি সবাইটা অফ রাখো, যে কোশ্চেন করবে সে বলো। স্যার একটা সলিউশন দেখাই দিলে মনে হয় সবার জন্য ভালো হতো স্যার। মানে জিনিসটা কিভাবে করবে? হ্যাঁ, আমি তো দেখাবো, আমি তো এখনো ম্যাথ করাইনি, আরো তো সামনে আছে, আমি জাস্ট তোমাদের প্রসেসটা বললাম, আমি এখন দেখাচ্ছি সামনে, ওয়েট করো আমি ওকে স্যার, দেখাচ্ছি। ওকে স্যার। ওকে, লিডিং ওয়ান আমার প্রথমটা যেটা আছে সেটা ওয়ান আছে, সো লিডিং ওয়ান এখানে করা লাগতেছে না। এর পরের কাজ হচ্ছে যে লিডিং ওয়ানের নিচের যে এলিমেন্ট গুলো আছে এটাকে জিরো বানাতে হচ্ছে। লিডিং ওয়ান সম্পর্কে আমি আবারও বলবো, পরবর্তী যখন সেকেন্ড রোতে চলে যাব তখন আমি লিডিং ওয়ানটা আমি ব্যাক করব। বা প্রথমে আমরা এই দুই যে সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট যেটা আছে সেটাকে টু আছে, এই টুটাকে আমাদের জিরো বানাতে হবে। থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট যেটা আছে থ্রি, এটাকেও আমাদের জিরো বানাতে হবে, এবং এই জিরো বানানোর সাথে কি করতে হবে? অবশ্যই যোগ অথবা বিয়োগ করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের কার সাথে যোগ বিয়োগ করবো? যেমন এই টু কে যখন জিরো বানাবো তখন কিন্তু এই পুরো রোটা লিখবো, তার সাথে এই যে রোটা আছে, যে রো মানে যে রোতে লিডিং ওয়ান পেয়েছি সেই রো এর সাথে যোগ বিয়োগ করে আমরা মানে জিরো বানাবো। যেমন এখানে দেখো, লেখো এই যে এখানে আছে টু, এই টু কে যদি জিরো বানাতে হয় তাহলে যেহেতু লিডিং ওয়ান এখানে আছে এই রো এর সাথে কম্পেয়ার করব, যোগ বিয়োগ করব। এখানে টু আছে, তো এই টু কে যদি আমরা জিরো বানাতে চাই তাহলে এই যে ফার্স্ট রোটা আছে বা লিডিং ওয়ান যেখানে আছে এইটাকে আমরা যদি -2 দ্বারা গুণ করি, এই রোটাকে, পুরো রোটাকে, তারপরে এই সেকেন্ড রো এর সাথে যদি যোগ করে দিই তাহলেই তো আমরা এখানে জিরো বানাতে পারবো, তাই না? খেয়াল করে দেখো, ফার্স্ট রো কে যদি অ্যাড -2 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য সেকেন্ড উই অবটেইন, যদি সেকেন্ড রো যেটা আছে, সেকেন্ড রো যেটা আছে সেকেন্ড রোটাকে আমরা যদি মানে ফার্স্ট রো এর সাথে যোগ করব এবং ফার্স্ট রো কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? প্রথম রো কে আমরা -2 দ্বারা গুণ করি তাহলে কি আসে? -2 -2 -4 -18, এটা হচ্ছে ফার্স্ট রো, তখন চেঞ্জ হয়ে যায়। এবার এই রো এর সাথে যোগ করি তাহলে কি হয়? এখানে -2 আছে, এখানে 2 আছে, করলে আমরা পাবো 0। পরবর্তী এলিমেন্টটা আছে -2 হয়ে গেছে, আর এটা হয়ে গেছে 4, যোগ করলে পাবো +2।
এখানে পরের এলিমেন্টটা এই 2টাকে যদি -2 দ্বারা গুণ করো তখন পাচ্ছি -4, আর এখানে আছে -3, যোগ করলে কি আসবে -7। এখানে আছে 9 ইনটু -2, দ্যাট মিন্স -18, আর এখানে আছে 1, -18 প্লাস 1, দ্যাট মিন্স -17। তো আমাদের টার্গেট ছিল লিডিং ওয়ানের নিচে যেটা এলিমেন্ট আছে সেটাকে জিরো বানানো, তো জিরো বানালাম, আর বাকি সব এলিমেন্ট গুলো চেঞ্জ হয়ে গেল। তো এখানে কাজ এটা হয়েছে, এইটুকু কি বোঝা গেছে যে সেকেন্ড রোটা কিভাবে চেঞ্জ করলাম? স্যার একটা হোয়াইট বোর্ডে করেন স্যার, আচ্ছা, হোয়াইট বোর্ড। ওটা দিয়ে স্যার ভালো হবে স্যার, এখানে একটা বোঝাই দিলে সবগুলো ভালো হবে। ওকে, আমি দেখাচ্ছি। স্যার ইউটিউবে কি এই টপিকস এর উপর লেকচার পাওয়া যাবে? হ্যাঁ, আমি তোমাদের ইউটিউবে যেটা দিয়ে দেবো, আমি তোমাদের আমার নিজেরই লেসন আছে, আমি আমার যে ইউটিউবের ওখানে আমি দিব, সেখানে এই ক্লাস আরো নেওয়া আছে। সো এখানে আমার রিটেন হাতে কলমে এটা বুঝিয়ে দেওয়া আছে, সেটার লিংক আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? ভালো। যাই হোক, তারপর আমি দেখাচ্ছি একটা। ওকে, আমি এখানে যেটা নিয়েছিলাম সেটা একটু আমার দেখতে হবে। ওকে, একটু ওয়েট করো, আমি তোমাদের হোয়াইট বোর্ডে লিখার আগে আমি একটু নিজে লিখে নিই, না হলে তো বুঝতে পারবো না। 1 1 2 9 4। ওকে, তো আমি যেটা বলেছি, আমার সেকেন্ড যে রোটা আছে সেটা আমি লিখবো প্রথমে, তাই না? সেকেন্ড রোটা আমি লিখি, কলম। ওকে, সেকেন্ড রোটা আমি লিখতেছি 2 4, তারপরে আছে -3 আর 1। এটাই তো আমাদের সেকেন্ড রো আছে, তাই তো? এই সেকেন্ড রো এর প্রথম এলিমেন্টটা আমার জিরো বানাতে হবে। তো এই জিরো বানাতে হইলে এই ফার্স্ট রো এর এলিমেন্টটা আমি লিখতেছি, দেখো খেয়াল করে। ফার্স্ট রো এর এলিমেন্টটা আমি প্রথমে আমি লিখতেছি, দেখো এখানে আছে আমাদের 1 1 2 9। তো এটা আছে আমাদের ফার্স্ট রো। তো এই রো এর সাথে কম্পেয়ার করতে হলে এই যে এখানে 2 আছে, তাহলে এইখানেও তো -2 দরকার। তো এইখানে এই -2টা আমরা কিভাবে পাবো সেটা দেখো। এই পুরো রোটাকে আমরা যদি -2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? আমি এই রোটা কেটে দিলাম, ঠিক আছে? এই রোটা কেটে দিলাম, এবার এই রোটাকে আমরা -2 দ্বারা গুণ করি, তাহলে প্রথম এলিমেন্টটা তখন কি আসবে? তাহলে -2 × 1, দ্যাট মিন্স -2। তারপর -2 ইন্টু +1, দ্যাট মিন্স এটা হচ্ছে -2। এখানে দেখো 2 আছে, 2 কে যদি -2 দ্বারা গুণ করো তাহলে কি আসবে? -4। আর এখানে লাস্টে আছে 9, 9 কে যদি -2 দ্বারা গুণ করো তাহলে কি আসবে? -18, ঠিক আছে? -18। তো এবার এইটা আমরা যোগ করব, এটা আমরা যোগ করব, মানে এইটা নাই, মাঝখানেরটা নাই, তো এটা যোগ করলে কি আসে দেখো, -2 আর 2 যোগ করলে কি আসে? প্রথম এলিমেন্টটা আমাদের যেটা উদ্দেশ্য ছিল জিরো বানানো, জিরো আসে। তারপরে -2 আর 4 এটা যোগ করলে কি আসে? শুধু 2 আসবে, কারণ 4 2, এটা 2 আসবে। আর পরেরটা আছে -3 -4, এটা করলে -7 আসবে। যাই হোক, এটা -7। আর লাস্টের যে এলিমেন্টটা আছে 1 আর -18, এটা করলে -17 আসবে। 1 7 7 17। এটা বোঝা গেছে কিনা এখন? দেখো সবাই খেয়াল করে। জি স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার। থ্যাংক ইউ তো স্যার। এভাবে করে চেঞ্জটা হয়েছে। তো এই একই চেঞ্জ আমরা এই জিনিসটা করে, এই দেখো 0 2 -7 -17 চলে আসছে। তো এরপরে কি? লিডিং 1 1 1 নিচের এলিমেন্টটা এটা জিরো বানালাম, এই 3টাকেও জিরো বানাতে হবে। এই 3টাকে জিরো বানাতে হলে ওই একই প্রসেস। তার মানে প্রথম যে রোটা আছে এটার সাথে কম্পেয়ার করব, তাহলে এটাকে কি -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে এটার সাথে, থার্ড নাম্বারটার সাথে। জি স্যার, -3 সাথে গুণ করলেই হবে। হ্যাঁ, তো সেটা করা আছে, অ্যাড -3 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য থার্ড অবটেইন। তো এখানে ওই এটা চেঞ্জ হয়ে গেছে। তো লিডিং ওয়ান পেলাম প্রথম এলিমেন্টটা, তার নিচের দুটো এলিমেন্ট জিরো করলাম। জিরো বানানোর জন্য প্রসেস হচ্ছে যোগ অথবা বিয়োগ করা, আর 1 বানানো বা লিডিং ওয়ান বানানোর জন্য প্রসেস হচ্ছে গুণ অথবা ভাগ করা।
তো প্রথম রো এর কাজ শেষ, লিডিং ওয়ান পেয়েছি, তার নিচের এলিমেন্ট জিরো বানাইছি। বাম পাশে যে লেখাগুলো আছে সেটা কিন্তু বুঝানোর স্বার্থে লেখা আছে, এটা আমরা দেখবো না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদের বুঝানোর স্বার্থে লেখানো হয়েছে, শুধু এইটাই খেয়াল করো, এইটাই স্যার math। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার লিডিং হেডের নিচে যে দুইটা মানে থাকবে, রো থাকবে, ওখানে যদি ফার্স্ট সমীকরণ না থাকে, হ্যাঁ মানে প্রথম প্রথম ইকুয়েশনে যদি না থাকে, যে এক্স এর নিচে সরাসরি মানে জিরো আমি যদি উল্লেখ করে রাখি, হ্যাঁ, যদি তাহলে জিরো, তাহলে দুইটা সমস্যা নেই, তাহলে তো এটা অটোমেটিক জিরো আসছেই। যদি জিরো জি থাকে তাহলে তো সেটা করতে হচ্ছে না, জিরো না থাকলে। স্যার তাহলে তো তখন আমরা সরাসরি সেকেন্ড রোতে চলে যাব, তাই তো স্যার? হ্যাঁ, এখানে যদি তোমাদের দুইটা এলিমেন্ট পরপর এরকম শূন্য থেকে যায় তাহলে তো তোমার আর একটা করতে হবে না, তাহলে তো হয়ে গেছে। কিন্তু সাধারণত হয়তো বা এখানে জিরো থাকতে পারে, কিন্তু একটা পরেরটা তো এলিমেন্ট দিবেই, না হলে তার ম্যাথ দিবে না, তাই না? জি স্যার, জি স্যার। জি স্যার। তো লিডিং ওয়ান ফার্স্ট রো এর কাজ শেষ, লিডিং ওয়ান পেয়েছি, তার নিচের এলিমেন্ট জিরো পেয়েছি। এবার সেকেন্ড রো, এই সেকেন্ড রো নিয়ে কাজ। সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট আছে 0 2 -7 -17 আছে। তো সেকেন্ড রো এর প্রথম এলিমেন্টটা তো জিরো আছে, তো ওটাতে তো আর কখনো ওয়ান বানানো সম্ভব না। যেটাতে জিরো থাকবে সেইখান থেকে কিন্তু লিডিং ওয়ান পাওয়া সম্ভব না, কারণ জিরো হচ্ছে দেয়া যোগের জিনিস আর ওয়ান হচ্ছে দেয়া গুণের জিনিস। কেউ যদি ওই গুণ আর যোগ একসাথে হয় না, কিন্তু জিরো থাকলে সেটাকে ওয়ান বানানো যায় না, ওয়ান থাকলে সেটাকে জিরো বানাইতেও কঠিন আছে, সেটাকে আবার শূন্য দ্বারা গুণ করতে হয়। তো ওইভাবে আমরা করব না। সো আমরা এখানে সেকেন্ড রো এর প্রথম এলিমেন্টটা বাদ, তারপরে আছে কি 2, এই 2টাকে আমরা 1 বানাবো। যেহেতু 2 আছে, 2 কে 1 বানাইতে হলে কি করতে হবে? এই পুরো রোটাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমি বলেছি যে লিডিং 1 বানাতে হলে ভাগ অথবা গুণ করতে হবে, তো 2 দ্বারা গুণ করতে হবে, কারণ আমাদের এই এলিমেন্টটা 1 বানাতে হবে। এই এলিমেন্টটা যেটা থাকবে সেটা দ্বারাই পুরো রোটাকে ভাগ করতে হবে, না হলে তো আর 1 হবে না, তাই না? কারণ এটাই আমার কাজ, অন্যান্যগুলো কি আসে না আসে সেটা আমার ফ্যাক্টর না, আমার ফ্যাক্টর হচ্ছে এখানে 1 লাগবে আমার। তো ঠিক আছে, এই পুরো রোটাকে 2 দ্বারা ভাগ করি, অথবা মাল্টিপল করলে হাফ দ্বারা গুণ করি, বা গুণ করলে হাফ দ্বারা গুণ করব, অথবা যদি ভাগ করে 2 দ্বারা ভাগ করব, একই জিনিস, কারণ বিপরীত। তো করলে চেঞ্জ হয়ে এখানে চলে আসবে 0 1 -7/2 -17/2, এটুকু তো বুঝছো? স্যার এখানে একটা কথা আছে। জি স্যার। হ্যাঁ বলো, কার সমস্যা? স্যার এখানে হলো স্যার যে ফার্স্ট যে কলাম স্যার, হ্যাঁ কলাম না, ফার্স্ট যে রো স্যার, ফার্স্ট রো এর হ্যাঁ উপর স্যার 1 আছে স্যার। তো হ্যাঁ আমরা হ্যাঁ তো 1 করব স্যার, রোটা 1 করব আমরা এখানে, কলামের সেকেন্ডটা স্যার আমরা কেন 1 করতে যাব? ওটা তো আমরা 0 করব স্যার, 0 করব না? হ্যাঁ, ফার্স্ট রো এ তো আমরা কনসিডার করতেছি না, আমাদের ফার্স্ট রো এর নিচে জিরো বানাচ্ছি, ফার্স্ট রো এর নিচের এলিমেন্ট গুলো জিরো বানাচ্ছি। আমি তো জি বলি স্যার। না যে মানে ফার্স্ট সেকেন্ড রোতে চলে যাওয়ার জন্য তো আবার সেকেন্ড রো অনুসারেই নিচ্ছি। আমাদের কথা হচ্ছে ফার্স্ট রো এর যে পজিশনে আমি 1 পাইছি, তার পরবর্তী রো এর ওই পজিশনের এলিমেন্ট গুলো শূন্য বানাতে হবে, এটাই হচ্ছে কথা। এখানে কিন্তু অর্থাৎ স্যার লিডিং হেডের নিচে, লিডিং ওয়ানের নিচে আমাদের সরাসরি জিরো বানাইতে হবে দুইটা। হ্যাঁ হ্যাঁ, লিডিং ওয়ান যেখানে পাবো তার নিচের এলিমেন্ট গুলো যেটা হবে, এটা কিন্তু কলম না, এটা কিন্তু রো এর এলিমেন্ট গুলো হিসাবে কাউন্ট করতেছি। এটা ফার্স্ট রো এর প্রথম এলিমেন্ট 1 বানাইছি, তাহলে সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট 0 বানাবো, থার্ড রো এর প্রথম এলিমেন্ট 0 বানাবো, এখানে কিন্তু কলম ওয়াইজ না। তাহলে স্যার ওই দুটো যদি 0 হয় তাহলে তার ডান পাশের দুইটাও তো স্যার 0ই বানাইতে হবে, তো 1 বানাবো কেন স্যার? নাকি স্যার? এই দুইটার কথা বলতেছো? ফার্স্ট রো এর সেকেন্ড রো এর, সেকেন্ড রো এর, হ্যাঁ জি স্যার, যে 2, এটাকে স্যার আমরা 1 বানাবো কেন স্যার? কারণ এটা সেকেন্ড রো, আমরা তো ফার্স্ট রো এর কাজ করতেছি, তুমি কলম ওয়াইজ কেন চিন্তা করো? সেকেন্ড এটা রো, এই রো এর আমাদের কাজ হচ্ছে লিডিং ওয়ান বানানো, তার নিচের এলিমেন্ট 0 বানানো, এটা হচ্ছে কাজ আমার। আমার কাজ 0 বানানো না, আমার কাজ হচ্ছে লিডিং ওয়ান বের করা, তার নিচের এলিমেন্ট 0 বানানো। আমার কাজ 0 কিন্তু না, আমার কাজ হচ্ছে 1 খোঁজা, আমার কাজ 0 না, ঠিক ওকে আছে? স্যার। স্যার আমার- আরেকটু হ্যাঁ ক্লিয়ার হয় স্যার। তো হুম। স্যার আমি প্রথমে ফার্স্ট রো এর ফার্স্ট কলামকে লিডিং ওয়ান বানাইলাম, কিন্তু সেকেন্ড রোতে এসে সেকেন্ড কলামে চলে গেলাম কেন স্যার? সেকেন্ড রোতে এসে কারণ- ফার্স্ট কলাম নিয়ে কাজ করবো না? হ্যাঁ করবে, যদি কিন্তু করতে তো তুমি পারবে না, কারণ হচ্ছে প্রথমেই কি বলছো, প্রথম রো এর যে এলিমেন্টটা পাইছো তার নিচে কিন্তু আমার 0 বানাতে হবে, ঠিক না? তুমি তো কখনো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1 পাইছো, তারপর তুমি সেকেন্ড রোতে চলে যাবা, সেটা তুমি পারবা না কখনো। ফার্স্ট রো যখন কাজ করবা প্রথম এলিমেন্ট 1 বানাইতে হবে, তারপরে নিচে দুইটা 0 করতে হবে, তারপরে অন্য রোতে তুমি যেতে পারবা, তার আগে অন্য রোতে তুমি হাত দিতে পারবা না।
এটাই তো হচ্ছে যে নিয়ম, যে তুমি যখন ফার্স্ট রো এর পরবর্তী এলিমেন্ট গুলো নিচের দুটো এলিমেন্ট জিরো বানাই দিলা, তখন তো তোমার জিনিসটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, বা তোমার যে সংখ্যা বা তোমার যে মানে নিয়ম করার একটা একটা আস্তে আস্তে এরকম করে কমতে থাকবে। কমতে থাকলেই তো আমার সুবিধা হবে। আমার টার্গেটই তো ওইটা যে লিডিং ওয়ান বের করা, তার নিচে জিরো বানানো। আমার টার্গেট এমন না তো যে আমি ফার্স্ট রো এর এলিমেন্ট ওয়ান পাইছি, তারপরের রো থেকেও আবার ফার্স্ট রো এর ফার্স্ট জায়গা থেকে শুরু করব। তাহলে তো আর ছোট হবে না কখনো, তাহলে তো আস্তে আস্তে বড় হইতে থাকবে। আমার টার্গেট হচ্ছে যে দিনে দিনে সংকুচিত করা, দিনে দিনে বড় করা না। ঠিক আছে? তার মানে হচ্ছে স্যার আমরা ফার্স্ট রো নিয়ে আর কাজ করবো না, আমরা এখন স্যার সেকেন্ড সেকেন্ড রো রো নিয়ে কাজ করব। জি স্যার সেকেন্ড রো নিয়ে কাজ করবো। হ্যাঁ, সেকেন্ড রো নিয়ে কাজ করব। ফার্স্ট রো এখন যেরকম আছে ওরকমই থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই থাকবে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে ফার্স্ট রো যখন কাজ করছি, তখন কিন্তু সেকেন্ড রো এর জন্য কিন্তু একটু সুবিধা হয়েছে যে ওর 4টা পজিশনের জায়গায় কিন্তু 3টা পজিশন চলে আসছে। এটা অলওয়েজ হবে যে ফার্স্ট রো এর নিচের এলিমেন্ট যখন জিরো করব, তখন সেকেন্ড রো নিয়ে যখন কাজ করতে যাব, তখন কিন্তু ওই প্রথম পজিশনে, সেকেন্ড রো এর প্রথম পজিশনে কিন্তু আর কখনো লিডিং ওয়ান বানানো যাবে না। কারণ ওইটা কিন্তু ফার্স্ট রো যখন কাজ করছে, ও কিন্তু আমি তখন বলছি যে তোমরা কিন্তু খেয়াল করতেছিলে যে লিডিং ওয়ানের নিচে কেন জিরো বানাবো, সেকেন্ড প্রথম কলমের নিচে কেন জিরো বানাইছি, ওই কথাটা কিন্তু প্রথমে একজনে বলছিল যে ফার্স্ট এলিমেন্টটা ওয়ান বানাইছি প্রথম কলমের, আর তারপরে এলিমেন্ট দুইটা জিরো কেন বানাইছি সেটা বলছিলাম। কিন্তু আমি বারবার এক কথা বলতেছিলাম যে আমি কিন্তু কলমের কথা এখানে চিন্তাই করব না, আমার অপারেশনটা হচ্ছে রো ওয়াইজ। এখানে কলম বলে কিছু নাই, এখানে কলম জিনিসটা আমার মাথায় আনবই না, আমি কাজটা করতেছি রো ওয়াইজ, কলম এখানে কিছু নাই। ঠিক আছে? যখন ফার্স্ট রো এ কাজ করেছি, তারপর তখন কিন্তু আমাদের সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটাও জিরো হয়ে গেছে, থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টটাও কিন্তু জিরো হয়ে গেছে। তো প্রথম রোতে কাজ করার সময় কিন্তু আমরা পেয়ে গেছি যে প্রথম সেকেন্ড রোতে যখন কাজ করব, তখন কিন্তু প্রথম এলিমেন্টটা অটোমেটিক আলটিমেটলি জিরো হয়ে গেছে, ওটা নিয়ে আমার এখন কাজ নাই। সেকেন্ড রোর শুরুটাই হচ্ছে এই 2 থেকে। তো এই 2 যেহেতু প্রথম পজিশনে আছে, একে 1 বানাইতে হবে, এই যে 1 বানাইছি। তারপরে কি, এই যে 1 লিডিং ওয়ান পেলাম, তার নিচের এলিমেন্টটা আছে কি 3, এই 3টাকে জিরো বানাইতে হবে। তো 3টাকে যখন জিরো বানাবো, তখন অবশ্যই এই রো এর সাথে মানে যোগ বিয়োগ করব। তো এখানে যেহেতু 3 আছে, এই 3টাকে যদি জিরো বানাতে চাই, তাহলে এই যে লিডিং ওয়ান এখানে পেয়েছি, এটাকে -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে। গুণ যোগ করলে তখন দেখো এখানে চেঞ্জ হয়ে এই যে জিরো হয়ে গেছে, তখন সেকেন্ড রো এর কাজ শেষ। স্যার একটা জিনিস তাহলে ক্লিয়ার হয়নি স্যার। হ্যালো, বলো। হ্যাঁ, তার মানে স্যার আমরা সেকেন্ড রোতে কাজ করতে আসবো, তখন সেকেন্ড রোতে কাজ প্রথম যে ওয়ানটা আছে প্রথম কলামটা বাদ দিব, আমরা সেকেন্ড কলাম থেকে কাজ শুরু করবো আবার, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটাই স্যার, এটাই কনফিউশন ছিল স্যার। ওকে স্যার। ওটা অটোমেটিক জিরো হয়ে গেছে। তারপরে এখন যখন সেকেন্ড রো নিয়ে কাজ, মানে তুমি যদি কলম ওয়াইজ হিসাব করো, তো সেকেন্ড কলম নিয়ে যখন কাজ করছি, তখন কিন্তু যখন থার্ড রোতে যাব, তখন কিন্তু ফার্স্ট কলম আর সেকেন্ড কলম বাদ। ঠিক আছে? এবার যখন এই যে লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে জিরো বানাইছি, তাহলে এই দুটা, এই ফার্স্ট রো কলমের যে এখানে শেষ আছে, সেকেন্ড কলমেরটাও শেষ আছে। এখন থার্ড রো নিয়ে যখন কাজ করব, প্রথম দুটো এলিমেন্ট কিন্তু অটোমেটিক জিরো আছে। থার্ড রো এর যখন লিডিং ওয়ান খুঁজবো, তখন কিন্তু তৃতীয় পজিশন থেকে 1 খুঁজতে হবে। যেমন এখানে প্রথম পজিশনেই আছে -1/2, -1/2 কে যদি 1 বানাতে হয়, তাহলে -2 দ্বারা গুণ করতে হবে পুরো রোটাকে। 1 বানাতে হলে কি করতে হবে? গুণ বা ভাগ করতে হবে। যেহেতু -1/2 আছে, এটাকে 1 বানাতে হলে -2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 0 0 1 আর 3 চলে আসছে। জি স্যার, তার মানে আমরা একটা করে রো কমপ্লিট করে আসবো, একটা করে কলাম বাদ দিয়ে আসবো। কলাম কমে যাবে, হ্যাঁ সেটাই। তো দেখো ফার্স্ট রো পাইলাম, তার নিচের দুটো এলিমেন্ট জিরো। সেকেন্ড কল লিডিং ওয়ান পেলাম, তার নিচে জিরো পাইলাম। থার্ড রোতে লিডিং ওয়ান পাইছি, তার নিচে তো আর এলিমেন্ট নাই। কিন্তু এক্ষেত্রে যদি 3টা রো না থেকে যদি 5টা রো থাকতো, তাহলে কিন্তু আমাদের ফোর্থ লিডিং ওয়ান বা ফিফথ লিডিং ওয়ান খোঁজা লাগতো, তাই না? তো এভাবে যে কয়টাই থাকুক, এরকম লিডিং ওয়ান করবো, তার নিচের এলিমেন্ট জিরো বানাবো। আলটিমেটলি সবার শেষে যেটা থাকবে, সেটা থেকে কিন্তু আমি এক্স্যাক্টলি একটা মান পেয়ে যাব। যেমন খেয়াল করে দেখো, এখানে যখন করেছি, এটাকে যদি তুমি ইকুয়েশনে নিয়ে যাও, এবার আমি বলেছি ম্যাট্রিক্স থেকে কিন্তু আবার ইকুয়েশনে যাওয়া যাবে। যেমন এখানে যদি ইকুয়েশন যাও, এই থার্ড নাম্বার যে কলমটা আছে, সরি রোটা আছে, এখান থেকে তুমি কিন্তু মান পাচ্ছ যে z = 3 পাচ্ছ, তাই না? স্যার জেড এর সহগ তো স্যার জেড এর সহগ 1, আর সেহেতু স্যার জেড = 3। তো আমরা জেড এর মানটা পেয়ে গেছি, তাই না? তো জেড এর মানটা পেয়ে গেলে, জেড এর মানটা যদি y তে বসায় দাও, তাহলে কি পাবা? y এর জায়গায় বসায় দিলে y এর মান পাবো। x যেটা y z এর মান বসায় দিলে এখানে x এর মান পাবো।
ঠিক আছে, আমি কি যে প্রসেসটা শিখাইলাম শুধু কিন্তু লিডিং ওয়ান বের করছি এবং তার নিচে জিরো বানাইছি। এই কাজ করে এভাবে করে সলিউশন বের করা যায়, যেমন একটা মান পেয়ে গেলাম, তারপর অপর দুইটা মান ওই বসায় বসায় পাইলাম। এটা একটা প্রসেস, আমরা জেনারেল প্রসেসটা শিখালাম। এরপরে কিন্তু দেখো লিডিং ওয়ানের নিচে যেমন জিরো বানাইছি, প্রথম কাজ হচ্ছে লিডিং ওয়ান বের করে তার নিচে জিরো বানানো। এরপরের কাজটা হবে লিডিং ওয়ান যে পাইছি তার উপরের এলিমেন্ট গুলো আবার জিরো বানানো যায়, যেমন এখানে লিডিং ওয়ান, সেক্ষেত্রে উল্টা দিক দিয়ে যাইতে হবে। যেমন এখানে কি করছি, ফার্স্ট রো বানাইছি, ফার্স্ট রো এর প্রথম এলিমেন্ট ওয়ান বানাইছি, তারপরে কি জিরো বানাইছি, সেকেন্ডে এখানে তার নিচে জিরো বানাইছি। যখন থার্ড রো পাইছি তখন যখন আবার উপরেও জিরো বানাবো তখন কিন্তু প্রথমে এরকম নিচে জিরো বানায় নিতে হবে, তারপরে আবার এইখান থেকে শুরু করতে হবে। এই যে এই ওয়ান আছে, এর উপরে এলিমেন্ট কি দুইটা আছে, এই দুইটাকেও আবার কম্পেয়ার করে ওয়ান বানানো যায়, জিরো বানানো যায়। তারপর আবার সেকেন্ড রো এর এখানে এলিমেন্টে যেটা আছে এটাকে জিরো বানাইতে চাই, তাহলে লিডিং ওয়ানের উপরেও জিরো নিচেও জিরো, প্রথমে নিচে জিরো বানাইতে হবে, তারপরে উপরে জিরো বানাইতে হবে। এখানে কিন্তু দুইটা একটা মানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এই দেখো এই ওয়ান, এর নিচে এই ওয়ানের পরবর্তী এলিমেন্ট সব জিরো, আর এই উপরের এলিমেন্ট গুলো জিরো বানানো যায়, কিন্তু সেটা আজকে শিখবো না, আমরা নেক্সট ক্লাসে ওইটা শিখবো। আমরা জাস্ট আজকের ক্লাসে তোমাদের সিম্পলি যেটা বোঝাতে যাচ্ছি যে লিডিং ওয়ান বের করা এবং তার নিচে জিরো বানানো থেকে সিম্পলি সলিউশন বের করা যায়, এটুকু বুঝলেই হচ্ছে আজকের ক্লাসে। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যদি থাকে বলো। স্যার এখানে যে মানে যে এক্স এগুলার মানটা একটু আবার একটু বুঝিয়ে দেন। মানে এখানে লিডিং ওয়ান বের করাটা বুঝছি, কিন্তু এখানে মানে যে যে 9 জেড সমান সমান 3 এটা কি স্যার কেমনে ধরলেন বাকি? আচ্ছা খেয়াল করে দেখো, আমি যখন অগমেন্টেড ম্যাট্রিক্স করেছি, অগমেন্টেড ম্যাট্রিক্স করার সময় কি প্রত্যেকটা পজিশন নিয়েছি, কনস্ট্যান্টটা নিয়েছি, কিন্তু ভেরিয়েবল কিন্তু বাদ দিয়েছি, তাই না? আমার এইটা মানে কি, প্রথমে চলে যাই, আমি তোমাকে প্রথমে দেখাচ্ছি। এইটাই আমার তো এইটা ছিল, আমার অঙ্ক দেওয়া ছিল কি এইটা দেওয়া ছিল, তাই না? এটা থেকে আমি এটা বানাইছি। কিভাবে বানাইছি, এই যে এক্স ছিল, এক্স এর আগে কি ছিল ওয়ান, সেই ওয়ানটা এখানে লিখেছি। এখন এই ওয়ান থেকে যদি আমি এক্স এ যাইতে চাই তাহলে কি লিখবো, ওয়ান মানে হচ্ছে এক্স, এই ওয়ান মানে হচ্ছে ওয়াই, এই টু মানে হচ্ছে প্লাস টু জেড। আমি পজিশন ওয়াইজ নিয়েছি, আমার যে মানে ভেরিয়েবল ছিল সেই পজিশন ওয়াইজই তো আমি নিয়ে আসছি, তাই না? আমার তো ইকুয়েশন ছিল, আমার তো ম্যাট্রিক্স ছিল না, তাই না? আমি তো ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সে নিয়ে আসছি, তো ম্যাট্রিক্স থেকে আবার ইকুয়েশন নিয়ে নিতে পারবো ইজিলি। তাহলে এই প্রথম পজিশনটা কার, এই যে প্রথমে এখানে পজিশন, এটা হচ্ছে এক্স এর পজিশন, এটাও এক্স এর পজিশন, এটাও এক্স এর পজিশন, এইটা কার পজিশন, দ্বিতীয় নাম্বার পজিশনটা ওয়াই, এটা হচ্ছে জেড এর পজিশন। আর এই যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে সমান সমান পরের জিনিস। এই একই ফরম্যাট আমরা মেনটেন তো সবসময় করতেছি। তো লাস্টে যখন চলে আসছি, আমরা যখন একটা মান পাচ্ছি তখন এখানে কি হচ্ছে, থার্ড রোটা খেয়াল করো, এটা কিসের পজিশন, এক্স এর, স্যার এক্স, জি স্যার। এটা ওয়াই, ওয়াই, যেহেতু জেড এর জায়গায় ওয়ান আছে তার মানে শুধু জেড, জেড হ্যাঁ ইজ ইকুয়াল টু তাহলে 3, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই একই প্রসেস এগুলো লিখছি আর কি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটুকুই আজকের ক্লাসে। তো এরপরে আজকের ক্লাসে পরে পরবর্তী ক্লাসে আমি যেটা পড়াবো সেটাই থেকে তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাসাইনমেন্ট আসবে। আজকের ক্লাসে ভিডিও দিয়ে দেবো, প্লাস আগের মানে আমার যে ভিডিও করা আছে সেগুলো তোমাদের হেল্প হিসেবে দিতে পারি। সো এটুকুই, তোমরা দেখতে থাকো, আর তোমাদের সমস্যা হলে মেসেঞ্জারে নক করো, আমি বোঝানোর চেষ্টা করব। স্যার ইউটিউব লিংকটা স্যার আপনার ক্লাসের। হ্যাঁ আমি দিয়ে দেবো, আমার ক্লাসটা রেকর্ডিং হয়ে পাবলিশ হয়ে আসতে আধা ঘন্টা সময় লাগবে, তারপর আমি ওটা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার। এখানে আইডি গুলো দাও তোমরা সবাই, তোমাদের আইডি গুলো এখানে সবাই লিখে দাও অ্যাটেন্ডেন্স হিসাবে। স্যার, স্যার হ্যাঁ লাস্ট 4 ডিজিট দিলেই তো হবে, তাই না স্যার? হ্যাঁ দাও, সমস্যা নেই, তাতে হবে।
ওকে, আইডি লেখা হলে তোমরা লিভ নিতে পারো, যেহেতু আজকের ক্লাস এ পর্যন্তই। আর নেক্সট উইকে এই টাইমে আবার ক্লাস শুরু হবে। তখন সমস্যা হলে বলো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিডিওটা দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো আধা ঘন্টা বা একটু পরে, যখন এটা তৈরি হতে সময় লাগে একটু, তারপরে দিব আমি, সমস্যা নেই। জি স্যার, একটু দিয়ে দিন স্যার কাইন্ডলি। আচ্ছা।